শুভ সন্ধ্যা। আজ সোমবার 5 এপ্রিল 2021 খ্রিস্টাব্দ, বাংলা 22 চৈত্র 1427 বঙ্গাব্দ। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শামসুদ্দিন শাফি বিপ্লব। শ্রোতা বন্ধুরা, গত 26শে মার্চ পালিত হল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই উপলক্ষে অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন আয়োজন করেছিল 4 দিন ব্যাপী অনুষ্ঠানমালা, যার মধ্যে ছিল 25শে মার্চ সন্ধ্যায় গণহত্যা দিবস নিয়ে আলোচনা, 26শে মার্চ ভোরে ক্যানবেরা সিটি সেন্টারে কিছু অস্ট্রেলিয়ান ফেডারেল এমপি এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পতাকা উত্তোলন, 26শে মার্চ দুপুরে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে অস্ট্রেলিয়া বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপ এবং বাংলাদেশ হাই কমিশন আয়োজিত সংবর্ধনা, 27শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 28শে মার্চ অস্ট্রেলিয়ার ককিংটন গ্রিন গার্ডেনে বাংলাদেশ সংসদ ভবনের উদ্বোধন। শ্রোতা বন্ধুরা, আমরা আজ অনুষ্ঠান সাজিয়েছি 2টি পর্বে। প্রথম পর্বে আমরা প্রচার করব 27শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যানবেরার বাচিক শিল্প গোষ্ঠী কাব্যকথনের পরিবেশনা, এবং দ্বিতীয় পর্বে আছে 28শে মার্চ অস্ট্রেলিয়ার ককিংটন গ্রিন গার্ডেনে বাংলাদেশ সংসদ ভবনের উদ্বোধন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গতকাল 26শে মার্চ সকালে আমাদের প্রিয় লাল সবুজের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। দুপুরে কোভিড বিধিনিষেধ মেনে অস্ট্রেলিয়া পার্লামেন্ট ভবনে সীমিতভাবে একটি রিসেপশনের আয়োজন করা হয়, যাতে ইচ্ছা থাকা সত্ত্বেও অধিকাংশ প্রবাসী ভাই বোনদেরকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি। একইভাবে বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক আয়োজন 17 তারিখে সম্ভব হয়নি। ফলত আজকের সাংস্কৃতিক সন্ধ্যা যৌথ উদ্দেশ্যে আয়োজিত এবং উপযোগ্য থাকছে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ। আনন্দঘন মুহূর্তে বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত করছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন। আমি নাইম রুবাইয়াত। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। উন্নতির এই অগ্রযাত্রা বাংলাদেশের সম্ভাবনার বাণী বহন করে, কিন্তু এই পর্যন্ত পৌঁছানোর পথ সহজ ছিল না। 100 বছরের পরাধীনতার শিকলে আবদ্ধ বাঙালি জাতিকে আত্মমর্যাদায় বলীয়ান করেছে যে মানুষটি, তিনি কিন্তু কোনো রূপকথার রাজপুত্র নন। 1920 সালের 17 মার্চ বাংলার নিভৃত এক পল্লীতে এক শিশু জন্মেছিল। পরিবারের সবাই তাকে আদর করে ডাকত খোকা বলে। দুরন্ত খোকা মানুষের দুঃখ কষ্ট পায়, এগিয়ে যায় সাহায্য নিয়ে। দিনে দিনে খোকা বড় হলো। স্কুলের গণ্ডি পেরিয়ে খোকা কলকাতায় এলো পড়তে। তখন সময়টা ছিল বড্ড অস্থির। ইংরেজ শাসনামলের শেষ দিকে। ধর্মের দোহাই দিয়ে ভারত ভাগের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সবাই। হিন্দু মুসলিমের দাঙ্গায় শত শত নিরীহ মানুষ মারা পড়েছে। চারিদিকে শুধু মৃত্যু, ভয়, খাবারের অভাব। খোকা তখন বন্ধুদের নিয়ে গঠন করল রিলিফ কমিটি। এরপর শুধুই তার রাজনৈতিক নেতৃত্বের ইতিহাস। বাংলার এক অবিসংবাদিত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্নেহের ছায়াতলে রাজনৈতিক জীবন শুরু করেন খোকা। তখন আর তাকে কেউ খোকা বলে ডাকে না। তিনি তখন সকলের চোখের মণি, মুজিব।
পাকিস্তান শাসন আমল। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। প্রতিবাদে মুখর শেখ মুজিব। রাজনৈতিক সঙ্গীদের নিয়ে পূর্ব বাংলার ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনের অগ্রভাগে তিনি। শাসকের রোষানলে পড়ে মুজিব কারাগারে অন্তরীণ, কিন্তু কারাগারে রেখেও পাকিস্তানি শাসক গোষ্ঠী জমাতে পারেনি তাকে। ততক্ষণে বাংলার মানুষের কাছে মুজিবুর রহমান হয়ে গেছেন বঙ্গবন্ধু, বাংলার জনগণের অবিসংবাদিত নেতা। 70-এ নির্বাচন এলো, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বাঙালিরা দেশ শাসনের অধিকার পেল না। ধীরে ধীরে বাংলার জনগণ স্বাধীনতার স্বপ্নে বিভোর হল। একই সাথে শাসক গোষ্ঠীর অত্যাচারের মাত্রাও গেল বেড়ে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, 7 মার্চ 1971। লক্ষ লক্ষ উন্মত্ত ব্যাকুল বিদ্রোহী শ্রোতার সামনে বাংলা ইতিহাসের বরপুত্র শোনালেন তার অমর কবিতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দূরদর্শী, সাহসী ও ঐন্দ্রজালিক নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বিনম্র শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের লাল সবুজের পতাকা আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সশ্রদ্ধ সালাম রইল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মান্যবর হাই কমিশনার জনাব মোহাম্মদ সুফিউর রহমানকে। মান্যবর হাই কমিশনার। উপস্থিত সুধী, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অভিনন্দন জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার পিছনে যাদের অবদান, যারা তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন, যারা সংগ্রামে বিজয়ী হয়েছেন, বীর মুক্তিযোদ্ধারা। এই 9 মাস সংগ্রামের সময় যে লাখো লাখো মা বোনেরা যারা সম্ভ্রম হারিয়েছেন, এর বাইরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা কাজ করেছেন মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে বাংলাদেশের বর্তমান উত্তরণের ধারায়, তাদের সবার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই মাহেন্দ্রক্ষণে। আমি আরো এবং বিশেষত সম্মান জানাতে চাচ্ছি সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি। বাংলাদেশ আজকে যে অবস্থানে আছে সেটার আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই, পাকিস্তান শাসন আমলের যে প্রায় 24 বছর সময়কালটা ছিল একটা অনাচার, অবিচার, অন্যায্যতার সময়। সেই সময়ে আমরা শুধু 2-1টা ইন্ডিকেটর যদি তুলনা করি তাহলে শোষণের মাত্রা সম্বন্ধে আমাদের ধারণাটা পরিষ্কার হবে। আমরা যদি দেখি যে পাকিস্তান সময়কালে 24 বছরে যত সরকারি অর্থ ব্যয়িত হয়েছে তার মধ্যে 28% শুধু তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যয়িত হয়েছে, যদিও জনসংখ্যার হিসেবে 56% আমাদের পাওয়ার কথা ছিল। এই হলো অন্যায্যতার এক্সটেন্ট, মাত্রাটা। একইভাবে যদি সামরিক পর্যায়ে যারা নেতৃত্বে ছিলেন তাদের হিসাবের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় যে অফিসারদের মধ্যে 5%-এর বেশি কখনোই কিন্তু পূর্ব বাংলার থেকে যাওয়া জনগণের মধ্যে থেকে কখনোই ছিল না, 5-এর অধিক। এবং সেটাকে যদি আরেকটু পর্যালোচনা করলে দেখা যায় নেতৃত্বের পর্যায়ে সেটা আরো কম। তো এই অবস্থা থেকে আমাদের যে বৈরী এবং প্রতিকূল অবস্থার মধ্যে যে বাংলাদেশকে আমরা যে যাচ্ছিলাম, সেই অনাচার এবং অবিচারের প্রতিবাদ হিসেবে আমরা দেখতে পাই
শেখ মুজিবকে দাঁড়াতে, এবং পরবর্তীতে আমরা যেটা জানি সেটা ইতিহাস। সুতরাং বঙ্গবন্ধুর এই অবদানকে আমরা চিরস্মরণ করব, এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে বিযুক্ত করা সম্ভব হবে না। আমরা 71 সালের যে অবস্থান, সেই অবস্থান থেকে যদি বর্তমানের অবস্থানের দিকে তাকাই 50 বছরে, প্রতিটি ক্ষেত্রে যে দেশের অংশ আমরা ছিলাম, সে পাকিস্তানের সামাজিক সূচক থেকে বাংলাদেশের সামাজিক সূচকগুলো সব থেকে আকর্ষণীয়। পাকিস্তানের অর্থনৈতিক সূচক থেকেও বাংলাদেশের অর্থনৈতিক সূচক অনেক ভালো। বিশ্বের সম্মানের দিকে যদি তাকানো হয়, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশকে যেখানে সবাই সম্মানের দৃষ্টিতে এখন দেখে, পাকিস্তানের ক্ষেত্রে সম্মান সময়ের সাথে কমে যাচ্ছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে বাংলাদেশ যে প্রজেক্ট, যেটা হাতে নিয়েছিলেন বঙ্গবন্ধু, এবং পরবর্তীতে আমরা গত 5 দশকে এটার যে অগ্রগতি দেখতে পাচ্ছি, তাতে প্রমাণ হয় যে এই দেশটা স্বাধীন হওয়ার তো যোগ্য অবশ্যই ছিল, এবং এর যে কন্ট্রিবিউট করার ক্ষমতা আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি, সম্প্রীতি এবং প্রভৃতিতে, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। এই সময়ে আমরা যদি আবারও আমাদের আশেপাশের দেশগুলোতে একটু তুলনা করি, এবং আপনারা সম্ভবত একটা ক্লিপ দেখতে পাবেন যে 71 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত এই 4-5টা দেশের আর্থিক অগ্রগতির বিষয়টাকে তুলনা করা হয়েছে একটা ভিডিওর মাধ্যমে। ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গর্ব করার অনেক জায়গা আছে, আমরা একটা গর্বিত জাতি। আজকের এই গর্ব উদযাপন করার জন্য অস্ট্রেলিয়াতে যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন, তাদের সংযোগ রয়েছে। আমি জানি সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, হোবার্ট, এডেলেড, এই সকল শহরে কিন্তু বিভিন্নভাবে এই দিবসটিকে উদযাপন করার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রবাসী ভাই বোনেরা তাতে আগ্রহের সাথে অংশগ্রহণ করছেন। আমাদের হাই কমিশনের তরফ থেকে এটি তৃতীয় অনুষ্ঠান। আমরা আগামীকাল আরেকটা অনুষ্ঠান করব। এর মধ্যে দিয়ে আমরা এই 50 বছরের স্বাধীনতার জয়ন্তী এবং একই সঙ্গে আমাদের প্রাণপ্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি সম্মান জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান যখন আমরা আয়োজন করছিলাম, তখন আমাদের দু একটা বিষয় নিয়ে চিন্তা করতে হচ্ছিল যে আজকের এই অনুষ্ঠানটা এক প্রকারের সম্মানের বিষয় এবং একইভাবে সম্মান জানানোর বিষয়। তো এই গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে আমরা ভেবেছি গত কয়েক বছরে ক্যানবেরাস্থ যেসব সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, তাকে আলোকিত করেছে, আনন্দ ঘন করেছে, তাদের প্রতি আমাদের সম্মান জানানো প্রয়োজন। সেই নিরিখে আমরা প্রথমে অনুরোধ করেছি দুটি প্রতিষ্ঠানকে, কাব্যকথন এবং ধ্রুপদ, যারা গত 3 বছরে দূতাবাসের কর্তৃক সরাসরি এবং অপ্রত্যক্ষভাবে আয়োজিত অনুষ্ঠানগুলোতে আমাদেরকে আনন্দ দিয়েছেন এবং আমাদের প্রোগ্রামগুলোকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি আজকে তাদেরকে সম্মান জানাচ্ছি আমাদের এই 50 বছরের স্বাধীনতার অনুষ্ঠানে পারফর্ম করার জন্য। আমি নিশ্চিত যে তাদের অংশগ্রহণে আমাদের আজকের এই অনুষ্ঠান প্রাণবন্ত হবে, আপনারা সবাই আনন্দিত হবেন। আমি আশা করি ধ্রুপদ, কাব্যকথন এবং সিডনি থেকে আগত আমাদের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে আজকের সন্ধ্যার প্রোগ্রাম আনন্দঘন হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় হাই কমিশনার মহোদয়, আপনার চমৎকার এবং মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। এমনই করে কত শতবার বাংলায় ফিরে আসতে চায় মন। কবির ভাষায়, শিল্পীর তুলির আঁচড়ে আমরা দেখি শুনি বাংলার মুখছবি। 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশপ্রেমের চেতনা নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আব্দুল লতিফ, গৌরীপ্রসন্ন মজুমদার, গোবিন্দ হালদার সহ আরো কত কবির কত কবিতা, গান ছিল দেশের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার অন্যতম উৎস। আমাদের এবারের আয়োজনে থাকছে তেমনি কিছু কবিতা আর গানের এক মিলবন্ধন।
কবিতার গানে গানে স্বাধীনতা সংগ্রামের সেই তেজোদ্দীপ্ত দিনের কথা মনে করিয়ে দিতে মঞ্চে আসছে ক্যানবেরার অতি পরিচিত নাম কাব্যকথন। সবাইকে করতালির মাধ্যমে কাব্যকথনকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। মঞ্চে আসছে কাব্যকথন। শুভ সন্ধ্যা। সবাইকে গৌরবময় স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা। শ্রদ্ধা জানাই সেই সব শহীদদের প্রতি আজকের স্বাধীন বাংলাদেশ যাদের মহান আত্মত্যাগের ফসল। অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানাই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কাব্যকথনকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ কাব্যকথনের পরিবেশনা স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও সেই সব জানা অজানা মুক্তিযোদ্ধাদের ও বীরাঙ্গনাদের প্রতি উৎসর্গকৃত, যারা তাদের বর্তমানকে বিসর্জন দিয়েছিলেন আমাদের আজকের জন্য। দর্শক শ্রোতা, আজ কাব্যকথনের পক্ষ থেকে আপনাদের সঙ্গে মঞ্চে আছি আমি শ্রাবণী দাস পুরকায়স্থ, বুশরা খানম, শামসুদ্দিন শাফি বিপ্লব, রাজীব পাল, তারিক ইউসুফ ও নাজমুল মুস্তাফা রানা। উপস্থিত সুধী, আপনাদের সাদর আমন্ত্রণ জানাই কাব্যকথনের পরিবেশনা স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হওতে। আমি কবি, আমার বিশ্বাসে ও মননে আমি কবি, আমার অন্তর্গত চেতনায় আমি কবি, আমার সমগ্র সত্তায় আমি কবি। বাঙালি আত্মপরিচয়ের ঐশ্বর্যে আমি কবি, আমার কিংবদন্তির অহংকারে আমি কবি। ৭ই মার্চের মহাকাব্যের উত্তরাধিকারে আমি কবি, বীর মুক্তিযোদ্ধার জয় গাঁথা পড়ে আমি সংসপ্তক এক কবি। আমার ইতিহাসের প্রতিটি পাতায় ঝলসে ওঠা স্পর্ধায় আমি কবি, উত্থানে পতনে প্রতিবাদে প্রতিরোধে সংগ্রামে রুখে দাঁড়াবার আত্মশক্তিতে আমি কবি। সবাই কবি হতে পারে না, কারণ কবির অঙ্গীকার থাকে দেশের কাছে, মানুষের কাছে, সত্যের কাছে আর ইতিহাসের কাছে। যে রাজনীতিক বঙ্গবন্ধুর তর্জনীকে কুর্নিশ জানাতে কুণ্ঠিত হয়, সে এখনো তার আত্মপরিচয় জানে না, সে কবি হতে পারে না। যে বিচারক যুদ্ধাপরাধীর বিচারে বিব্রত বোধ করে, সে আমৃত্যু করজোড়ে নতজানু থেকে যাবে, সে কবি হতে পারে না। যে শিক্ষক ইতিহাস অস্বীকার করে ক্রমাগত তাকে বিকৃত করে, তার নষ্ট জ্ঞান শুধুই শকুনির খাদ্য, সে কবি হতে পারে না। যে মানুষ অমানবিক ধর্ম ও মিথ্যার বেশাতি করে, ক্লিব সে মানুষ কখনোই কবি হতে পারে না। বাংলার মাটির সোদা গন্ধে পুষ্ট না হলে কবি হওয়া যায় না। ধমনীতে ভাটির স্রোতের টান অনুভব না করলে কবি হওয়া যায় না। এই পলিমাখা দুঃখী মানুষের অশ্রুর অংশীদার না হলে কবি হওয়া যায় না। রোদ বৃষ্টিতে অবিচল থেকেও বাংলার চাষির চোখে সোনালী ফসলের স্বপ্ন দেখে আমি কবি। সর্ষে ক্ষেতের মাতাল গন্ধে বুক ভরে আমি কবি। টইটুম্বুর বর্ষার দিলে ধ্যানমগ্ন বকের নীরবতার সঙ্গী হয়ে আমি কবি। দোয়েল শ্যামার চপল ঠোঁটের ছন্দে আমি কবি। পদ্মা মেঘনা রূপসার উত্তাল ঢেউয়ের নাচন দেখে আমি কবি। বাংলার ঘরে ঘরে প্রতিটি মায়ের বুকের উষ্ণতা নিয়ে আমি কবি। ভোরের শিউলির মতো বনের নিটোল স্নিগ্ধতা নিয়ে আমি কবি। রবি নজরুল হাসন লালনের ছায়াতলে বসে আমি প্রেমের পূজার ঋতুর কবি। দুর্বিনীত উন্নতশীল এক কবি, অচিনপুরের বাউল এক কবি। আমি বাঙালি, তাই বাংলাই আমার কবিতার বর্ণিল ক্যানভাস। এর পলিমাটি আমার কবিতার খেরো খাতা।
আমি তো কবি, এই বাংলার কবি। মোর গায়ের সীমানার পাহাড়ের পারে নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি কান পেতে শুনি আমি, বুঝিতে না পারি চোখ মেলে দেখি আমি, দেখিতে না পারি চোখ বুঝে ভাবি আমি, ভাবিতে না পারি হাজার পাহাড় আমি ডিঙোতে না পারি নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি। হতে পারে কোন যুবতীর শোক ভরা কথা, হতে পারে কোন ঠাকুমার রাতের কথা, হতে পারে কোন কৃষকের বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি। শেষ হলো কোন যুবতীর শোক ভরা কথা, শেষ হলো কোন ঠাকুমার বলা কথা, শেষ হলো কোন কৃষকের বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি। মোর কালো চুলে সকালের সোনালি রোদ পড়ে, চোখের পাতায় লেগে থাকা কুয়াশা যায় সরে, জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে। আকাশ ছোঁয়ায় অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে, আকাশ ছোঁয়ায় অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে। মানব সাগরে কোলাহল শুনি, নতুন দিনের যেন পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি। মোর গায়ের সীমানার পাহাড়ের পারে নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বাংলার আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে। বেজে উঠল যুদ্ধের দামামা। দাউ দাউ পুড়ে যাচ্ছে ওই নয়া বাজার, পুড়ছে দোকান পাট কাঠ, লোহা লক্কর স্তূপ, পুড়ছে মসজিদ মন্দির। দাউ দাউ পুড়ে যাচ্ছে ওই নয়া বাজার, ভীষণ পুড়ছে চতুর্দিকে ঘরবাড়ি, পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনা বলি, মিষ্টান্ন ভাণ্ডার, পুড়ছে মানচিত্র, পুরনো দলি। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক বিদিক। নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বন পোড়া হরিণের মতো যাচ্ছে ছুটে। অদূরে গুলির শব্দ, রাস্তা চষে, জঙ্গি জিতে, সবখানে আর্তনাদ। আমাদের দুজনের মুখে আগুনের খরতা, আলিঙ্গনে ধরো ধরো। তুমি তুমি বলেছিলে আমাকে বাঁচাও, ওই বর্বর আগুন থেকে আমাকে বাঁচাও, আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায়, বুকের অতলে, কিংবা কিংবা একান্ত পাজরে শুষে নাও নিমেষে আমাকে চুম্বনে চুম্বনে। দাউ দাউ পড়ে যাচ্ছে ওই নয়া বাজার, আমাদের চৌদিকে আগুন,
গুলির ইস্পাতে শিলাবৃষ্টি অবিরাম। তুমি বলেছিলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অসহায় আমি, তাও বলতে পারিনি। প্রতিটি যুদ্ধে দুটি পক্ষ থাকে, একদল জয়ী, অন্য দল পরাজিত, আর এটাই যুদ্ধের স্বাভাবিক নিয়ম। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনারা সব দিক থেকেই হয়েছেন পরাজিত। এই সমাজ তাদেরকে আপন করে নেয়নি, উপরন্তু তাদেরকে নিয়ে হয়েছে লজ্জিত, তাদেরকে করা হয়েছে সমাজচ্যুত। চলুন এবারে শোনা যাক এরকমই একটি গল্প। আর আজ আরেকবার আমরা আরেকবার নতজানু হই সেই সব বীরাঙ্গনাদের কাছে। সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। অল্প কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছিলাম চট্টগ্রাম শহরের চকবাজার পেরিয়ে বাদুরতলা নামের শহরতলির একটি বনেদি বাড়িতে। এক জায়গায় থাকার নিয়ম ছিল না এবং পরস্পরের সঠিক ঠিকানাও লুকোনো হতো নিরাপত্তার কারণে। একজন ধরা পড়লেও যেন অন্যেরা নিরাপদে থাকে। যোগাযোগ ছিল সিভিলিয়ান হাই কমান্ডের মাধ্যমে। যে বাড়িতে ছিলাম সে বাড়ির বড় ছেলে জসিম ভাইয়ের সুবাদেই আমাদের শেল্টার। আমার ঘরে ফেরা বা বেরিয়ে যাবার কোনো নির্ধারিত সময় অসময় ছিল না। কিন্তু অদ্ভুতভাবে এ বাড়ির গৃহিণী অর্থাৎ জসিম ভাইয়ের মা কেমন করে যেন ঠিকই টের পেতেন এবং বাইরের ঘরে খাবার পাঠিয়ে দিতেন। এই স্নেহময়ী মা দিন কয়েক ছায়া হয়েছিলেন আমার মাথার উপর। জসিম ভাইয়ের একটি বাক প্রতিবন্ধী ছোট ভাই আর ক্লাস 8-এ পড়া ছোট বোন। মা তাকে কেয়া বলে ডাকতেন। পরে জেনেছি তার নাম ছিল রোকেয়া। এরই মধ্যে খবর এলো আমার সঙ্গী বোরহান ধরা পড়েছে। ডাবল মুরিং থানার ওসি সাহেব নিজে ফোন করে জানিয়ে দিয়েছেন এবং এও জানিয়েছেন যে বোরহান মুখ খুলেছে। রাত 8:30-9টার মধ্যে পুরো বাদুরতলা এলাকা পাক মিলিটারিরা ঘিরে ফেলল। ব্রাশ ফায়ারের মুহুর্মুহু শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে। আমরা মুক্তিযোদ্ধারা অন্ধকারে দেয়াল টপকে নালা নর্দমার ভেতর দিয়ে ক্রলিং করে পালিয়ে গেলাম আতোরা ডিপো এলাকায়। সেই রাতে মুক্তিযোদ্ধারা কেউ ধরা না পড়লেও ব্রাশ ফায়ারে সাধারণ মানুষ মারা গেল অনেকগুলো বাড়ি ও দোকান পুড়িয়ে দিয়েছিল মিলিটারিরা। মিলিটারিদের হাতে মার খেয়ে বোরহান প্রথমে দেখিয়ে দিয়েছিল জসিম ভাইদের বাড়ি। মিলিটারি ও বিহারি মিলিশিয়ারা সেই রাতে নারকীয় অত্যাচার চালিয়েছিল জসিম ভাইদের পরিবারের ওপর। বোবা ভাইটিকে এত মেরেছিল যে পরে ভাইটি বেশি দিন বাঁচেনি। জসিম ভাইয়ের স্নেহময়ী মা ছিলেন সংজ্ঞাহীনা, আর রোকেয়াকে উপর জুপুরি ধর্ষণ করেছিল কিছু মিলিটারি ও বিহারি রাজাকার। আমার মতো একজন মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়ে স্বাধীনতার জন্য চরম মূল্য দিতে হয়েছিল একটি পরিবারকে। দেশ স্বাধীন হল, আমরা বিভোর হলাম মুক্তির উল্লাসে। জসিম ভাইদের বাড়িতেও গিয়েছিলাম। খালাম্মা আমার মাথায় হাত বুলিয়ে চোখে আঁচল দিয়ে অনেক কাঁদলেন। রোকেয়া সামনে এলো না। তারপর কত বছর কেটে গেল। আমি মিশে গেলাম জীবনের কোলাহলে। দূর থেকে ভেসে আসা করুণ কান্নার মতো কখনো কখনো রোকেয়ার কথা মনে পড়ে। তার সম্ভ্রমহানির কথা গোপন থাকেনি। আমাদের পচা গলা সমাজে সে হয়েছিল অস্পৃশ্যা। ওকে বা ওর মতো সম্ভ্রম খোয়ানো মেয়েদের দেখা হয়
নষ্ট মেয়ে হিসেবে। অথচ তাদেরকে রক্ষা করার দায়িত্ব ছিল এই সমাজের মানুষদের। রোকেয়ার লেখাপড়া আর হয়নি। বিষয়টা গোপন রেখে বিয়ে দেয়া হয়েছিল একটি নিম্নবিত্ত ঘরে। জানাজানি হবার পর সেখান থেকেও বিতাড়িত হয়েছিল সে। স্বাধীন দেশে আমরা কেউ হলাম বীর, কেউ হলাম নেতা। কত ফুলের মালা, কত সংবর্ধনা, অথচ রোকেয়াতে শুনতে হয়, তুই চলে যা আশ্রমে, সমাজে তো সসম্মানে থাকতে হবে। তাই রোকেয়াও চলে গিয়েছিল, হয়তো কোনো আশ্রমে অন্য আর 10 জন নিগৃহীতার সঙ্গে। শুনেছিলাম বঙ্গবন্ধু তাদের বীরাঙ্গনা খেতাব দিয়েছিলেন। দুমুঠো অন্যের সংস্থান, ভাতার বন্দোবস্ত হয়েছিল। কিন্তু সেটাই কি জীবন? মরে না যাওয়া মানে যদি বেঁচে থাকা হয়, তাহলে রোকেয়া বেঁচে আছে কোথাও। মাঝে মাঝেই রোকেয়া অদৃশ্য আয়নার মতো আমার সামনে এসে প্রশ্ন করে, কেন ফিরে এলে না? কেন দুহাত বাড়িয়ে আমাকে তোমার জীবনে গ্রহণ করলে না? আমি তখন মাত্র 17, একটি মেয়ের দায়িত্ব নেবার মতো অবস্থানে ছিলাম না। আর তুমি তো 17তেই থেমে থাকোনি। 22, 24, 27, 30 সব বয়স পেরিয়ে আজ 63 হয়েছে। আমি আসলে সেভাবে ভাবিনি। 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন, ধর্ষিতা হয়েছেন। আমার একার পক্ষে শুধু তোমাকে আশ্রয় দেবার জন্য আমাকে ধর্ষিত হতে হয়েছে। তুমি আমাকে রক্ষা করতে পারোনি, আবার বীরত্বের বড়াই করো। পাকিস্তানি খান সেনাদের বুলেটকে ভয় করনি, অথচ তোমার সমাজে কে কি বলবে সেই ভয়ে কেঁচো কেন্নর মতো হয়ে রইলে। তোমার তো সবই হয়েছে, সংসার, ছেলে, মেয়ে, গাড়ি, বাড়ি, লেখাপড়া, ক্যারিয়ার। আমি কি পেয়েছি একবার ভেবেছ? তোমার কি চোখে পড়েনি? তোমার ফেলে যাওয়া শার্ট কাপড়গুলো কে ধুয়ে রাখতো? কে তোমার শিয়রের টেবিলে পানির গ্লাসে 2টো গাঁদা ফুলের তাজা ডাল রেখে যেত? রাত বেরাতে ঘরে ফিরলে কে ভেতরে খবর দিয়ে তোমার খাবার পৌঁছে দিত? কিছুই তোমার চোখে পড়েনি? এমনই তোমার যুদ্ধের নেশা। আমার কোনো উত্তর নেই। আসলে আমি নন্দিত হবার যোগ্য বীর নই। সমাজের ভ্রুকুটির ভয়ে আমি আমার ভালোবাসাকে অবজ্ঞা করেছি। আমি একজন বীরাঙ্গনার পাশে দাঁড়াতে কুণ্ঠিত হয়েছি। কেয়া, যেখানেই থাকো, জীবনের সায়ান্নে এসে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করছি। আমি তোমার বন্দনার যোগ্য হতে পারিনি। আমাকে ক্ষমা করো। শোনো, একটা গল্প শোনাই 7টি বীরের। শোনো, এই গল্প যেন সেই একাত্তর। অনাথ ছেলেটা মোহাম্মদ তখন রাস্তায়, মৃত্যু অবধি পাক পাখিতে হাত আঘাত হয়। শত্রুর ছোড়া শেলের আঘাত ঘুরিয়ে দেহখানা, রুহুল আমিন দেশের তরে সেখানে তোমার মানা। একটা প্রাণ করল সে বাঙালির বিজয়ে। শোনো, এই গল্প যেন সেই একাত্তর। প্রবল প্রতাপে মহিউদ্দিন লড়েছিল শেষ শ্বাসে। স্রোতস্বিনী মহানন্দা উঠুরে আজও কাঁদে। দারুণ গ্রাম বুকে জড়িয়ে সেই সে যোদ্ধা দামাল হরিয়েছিল হানাদার দল বীর মুস্তফা কামাল। পাহাড়ে পাহাড়ে কাপন তুলে এলেন জিগর চালক,
গল্প যেন সেই ৭১-এর। মাগো, সবেমাত্র রণাঙ্গন থেকে ফিরে শিবিরে বিশ্রাম নিচ্ছি। একটা বিস্তীর্ণ এলাকা শত্রুমুক্ত করতে পেরে স্বস্তির নিঃশ্বাস পেয়েছি। মনটা তাই বেশ প্রফুল্ল। হঠাৎ তোমার কথা মনে পড়ল মা। বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমাকে লিখছি। মাগো, আজ মনে পড়ছে বিদায় বেলায় তোমার করুণ হাসি মুখ। সেদিনের পূর্ব দিগন্তের সূর্যটা বেশ লাল মনে হয়েছিল। আবার কি মনে হয়েছিল জানো মা? অসংখ্য বাঙালির রক্তে রঞ্জিত ওই লাল সূর্যটা, ওর প্রতিটা কিরণোচ্ছটা পৃথিবীতে জন্ম দিয়েছে অগ্নিশপথে বলিয়ান স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত একটা বাঙালি সন্তান। মাগো, তোমার কোলে জন্মে আমি ধন্য। শহীদের রক্তরাঙা পথে তোমার আদরে ছেলেকে এগিয়ে দিয়েছ। ক্ষণিকের জন্যেও তোমার বুক কাঁপেনি। স্নেহের বন্ধন, মাতৃভাষার ডাক উপেক্ষা করতে পারোনি মা। তোমারই মতো অসংখ্য জননী তাদের স্নেহ ও ভালোবাসার ধন, পুত্র, স্বামী, আত্মীয় স্বজন সর্বস্ব হারিয়ে শোকে মুহ্যমান হয়নি, বরং ইস্পাত কঠিন মনোবল নিয়ে আজ অগ্নিশপথে বলিয়ান। স্বাধীনতার আশায় পথ চেয়ে আছে বাংলার প্রতিটি সন্তান। সেদিনের আশায় যেদিন বাংলার স্বাধীনতার সূর্য প্রতিফলিত হবে অধিকার বঞ্চিত, শোষিত, নিপীড়িত ভুবুক্ষ ৭.৫ কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষা, যে মনোবল নিয়ে প্রথম তোমা থেকে বিদায় নিয়েছিলাম, আজ তা শত শত গুণ বেড়ে গেছে। শুধু আমার নয়, প্রতিটি বাঙালি খুনের হানছে মাতোয়ারা। তাই তো বাংলার আনাচে কানাচে এক মহাশক্তিতে বলিয়ান তোমার অবুঝ শিশুগুলোই আজ হানাদার বাহিনীকে চরম আঘাত হেনেছে, পান করেছে হানাদার পশুদের রাজা রক্ত। ওরা মানুষ হত্যা করছে, আর আমরা পশু হত্যা করছি মা, পশু হত্যা করছি। মাগো, তোমার ছেলে মেয়েকে দেশ ও জাতির ক্লান্তি লগ্নে ঘরে আটকে রেখো না। ছেড়ে দাও, ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্তপথে। শহীদ হয়ে অমর হব, গাজী হয়ে তোমারই কোলে ফিরে আসবো মা। মাগো, জয়ী আমরা হবই। দোয়া রেখো, জয় বাংলা। তোমারই দুলাল। একবার যেতে এথাই কোকিল ডাকে, দোয়েল ডাকে, নদীতে তাই ছুটে চলে আপন ঠিকানা। যেতে দে না আমার সাজের বেলা
নদী দেখায় ছুটে চলে আপন ঠিকানা যেতে দে না ঘর যেতে দে না আমার যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু নদী দেখায় ছুটে চলে আপন ঠিকানা যেতে দে না যেতে দে না আমার সোনার দান। জননীর নাভিমূল ছিন্ন করে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছো পথে। স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশিতে, জীবনের রাজপথে। মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন। ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো। তুমি বেঁচেছিলে মানুষের কলকোলাহলে। জননীর নাভিমূলে ক্ষত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছ, সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো? জননীর নাভিমূল থেকে ক্ষত চিহ্ন মুছে দিয়ে উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা, বেঁচে থাকা হে আমার দুঃখ। স্বাধীনতা, তুমি পোশাক পরো, ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমারও শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো উলঙ্গতা স্বাধীনতা নয়, বলো দুঃখ কোনো স্বাধীনতা নয়, বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয়, বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয়। জননীর নাভিমূল ছিন্ন করা রক্তজ কিশোর তুমি স্বাধীনতা। তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বল পেন্সিলে, যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। হে স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। দর্শক শ্রোতা, স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে কাব্যকথনের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের
ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ। মন্ত্রমুগ্ধের ন্যায় সকলে উপভোগ করলাম কাব্যকথনের অসাধারণ পরিবেশনা। কাব্যকথন জোরে একটি হাততালি। কাব্যকথনের পরিবেশনায় ছিলেন উষা খানম, তারিক ইউসুফ, রাজীব পাল, শ্রাবণী দাস পুরকায়স্থ, নাজমুল মুস্তফা রানা এবং শামসুদ্দিন শাফি বিপ্লব। শ্রোতা বন্ধুরা, পকিংটন গ্রিন গার্ডেন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে অবস্থিত একটি অন্যতম পর্যটন কেন্দ্র। মিনিয়েচার বাড়িঘর, শহর এবং 31টি দেশের বিখ্যাত স্থাপনা দিয়ে সাজানো এই বাগান। প্রতি বছর প্রায় 40,000 দর্শনার্থী এই বাগানে আসেন। এতদিন বাংলাদেশে কোনো স্থাপনা এই বাগানে ছিল না। কিভাবে বাংলাদেশকে এই বাগানে উপস্থাপন করা যায়, এই ভাবনাকে উদ্দেশ্য করে ক্যানবেরার দাতব্য প্রতিষ্ঠান লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ এবং এর প্রেসিডেন্ট শামসুদ্দিন শাফি বিপ্লব দীর্ঘ 3 বছর বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া এবং পকিংটন গ্রিন গার্ডেন একযোগে কাজ করে এই বাগানে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের একটি ক্ষুদ্র সংস্করণ তৈরি করেন। এই উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন গত 28শে মার্চ এর উদ্বোধনের আয়োজন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী KM খালিদ, পররাষ্ট্র সচিব মান্যবর মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনার মান্যবর জেরেমি ব্রুয়ার। আর অনুষ্ঠানের পকিংটন গ্রিন গার্ডেনে সশরীরে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ হাই কমিশনার মান্যবর মোহাম্মদ সুফিউর রহমান, মার্ক জারা, জেনারেল ম্যানেজার পকিংটন গ্রিন গার্ডেন, শামসুদ্দিন শাফি বিপ্লব, প্রেসিডেন্ট লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ এবং ক্যানবেরাতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। State Minister for Cultural Affairs, His Excellency Mr. KM Khalid MP, respected Foreign Secretary, His Excellency Ambassador Masood bin Momen, Bangladesh High Commissioner, His Excellency Mr. Mohammad Sufiur Rahman, Australian High Commissioner to Bangladesh, His Excellency Mr. Jeremy Brewer, colleagues from DFAT, dear members of the Bangladesh community, ladies and gentlemen, good afternoon. Today marks the end of the 3-day-long celebration to mark our golden jubilee of independence. We are extremely pleased that our celebration is ending with such an impactful event that will leave a permanent testimony of our democratic ethos and aspirations for peace and prosperity. I welcome you all to the formal inauguration of miniature Bangladesh Jatiyo Sangsad Bhavan at Pokington Green Gardens. At the outset, I recall with great gratitude our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, under whose undisputed leadership we have earned our independence and our journey towards democracy, peace and development began in an independent Bangladesh. Distinguished guests, reflecting the long history of the region, Bangladesh has a culture that encompasses elements both old and new. Our deep-rooted heritage is amply reflected in our architecture, literature, dance, drama, music and painting. There have been always efforts from our Bangladesh diaspora in Australia
Australia to seek to reflect our rich culture and history in this multicultural country. From that inspiration, supported by other Bangladesh community members, Mr. Shamsuddin Shafi Biplov in 2017 took lead in the coordination to get agreement of Bangladesh authorities to establish an iconic structure of Bangladesh at this Cockington Green Gardens in its international segment. Cockington Green Gardens is one of the popular touristic spots which is visited by more than 40,000 visitors from all over Australia and abroad every year. Following the positive response from the Ministry of Cultural Affairs, the High Commission took upon itself the responsibility to pursue the proposal and build a permanent replica of one of our national iconic structures in Canberra. After a few initial decisions to establish the National Mausoleum first and then the Lalbagh Fort, finally the Ministry of Cultural Affairs in early 2018 decided on having the replica of our National Parliament building, the most iconic modern architecture revered not only in Bangladesh but also in the world. We acknowledge the overwhelming support we received from the Ministry of Cultural Affairs in the project, including sanctioning the entire amount of the cost of construction. The High Commission signed a contract for the model construction with the Cockington Green Gardens in September 2018. We also thank Cockington Green Gardens, especially Mr. Mark Sarah and his wife Miss Devi, for being so cooperative and finishing the project well ahead of time by June 2019. The entire project was personally supervised by the High Commissioner, His Excellency Muhammad Sufi Rahman, who guided us in every step and had visited a couple of times the site with great passion. With all the determination and hard work, the replica was ready since June 2019. The High Commission made a few attempts to inaugurate the replica in physical presence of the Honorable State Minister for Cultural Affairs. However, due to COVID-19 pandemic, we could not arrange it in last year. Therefore, we have taken the opportunity of the new normal scenario in COVID and have planned this inauguration ceremony in the virtual presence of the dignitaries. Now we will hear from Mr. Shamsuddin Shafi Biplov. I request Mr. Shafi to make his remarks. Honorable Minister of Cultural Affairs, Bangladesh, His Excellency K.M. Khalid, Foreign Secretary, Ambassador Masud bin Momen, Australian High Commissioner to Bangladesh, His Excellency Jeremy Brewer, His Excellency Muhammad Sufi Rahman, Bangladesh High Commissioner to Australia, New Zealand and Fiji, my friend Mark, and Debbie, I think I saw her, of Cockington Green Gardens, distinguished ladies and gentlemen of the community, a very good evening to you all. I'd like to start by acknowledging the traditional owners of the land on which we meet today and pay my respects to elders past, present and emerging. Ladies and gentlemen, for the last couple of days, we have been celebrating Bangladesh's 50th anniversary of independence. Firstly, I'd like to pay my humble respect to all the freedom fighters of our glorious liberation war of 1971, dead, alive, and wounded, who sacrificed their present for our freedom, which we are enjoying now. Bangladesh High Commission in Australia has organized a series of events over the last few days to mark this milestone. I had the opportunity to attend a few, and each of those events were unique and of the highest standard. I really thank them for all their hard work. Thank you. And I would also like to thank the Bangladesh High Commission for inviting me today to say a few words on this grand inaugural ceremony of the miniature structure of Bangladesh Parliament building at Cockington Green Gardens. This couldn't have happened at a better time when we are celebrating the 50th anniversary of Bangladesh. A very good time. Ladies and gentlemen, I migrated to Australia in 2007. And from the very beginning living in Canberra.
I'm thankful to the community for accepting me, and proudly I now call it home, away from my birthplace. In all these years, I had the opportunity to visit Cockington Green Gardens along with family and friends from interstate and overseas. It always amazed us, and my kids will love it. They're a bit grown up now. They don't like it anymore. We enjoyed the different displays, and what actually made me sad was there were 31 structures from different countries, but not a single one from Bangladesh. That always made me sad. So from this thought, we discussed the matter. Like, we have an organization, a charity based in Australia, a not-for-profit one, which is named Let's Work for Bangladesh, and our mission is to work or promote Bangladesh in any shape or form. So I discussed this amongst my committee members, and they all agreed that if we can build something at the Cockington Green Gardens to represent Bangladesh, that would truly fit in within our mission statement. So after that, as the president of the organization, I wrote a letter to the Cultural Affairs Ministry of Bangladesh asking to build an iconic miniature building at Cockington Green Gardens to promote and represent Bangladesh. In my letter, I mentioned a brief history of the garden, which is also an iconic Canberra attraction, and also about the Bangladeshi community living in Canberra and its surroundings, which is increasing every year due to migration and study. Building an iconic structure at Cockington Green will truly promote Bangladesh and its heritage to the broader Australian community and make a mark. I was really surprised, to tell the truth, that after a few weeks I received a response from the ministry showing genuine interest with my proposal and asked me to liaise with the Bangladesh High Commission in Canberra and send a report through them. And all this was happening, and in 2018 I had the opportunity of visiting Bangladesh, and I was lucky enough to have an appointment with the culture minister, the then culture minister, Mr. Asad Zaman Noor. And during the meeting we discussed a lot what can be built and all this. And coming back from Bangladesh, by that time His Excellency Mr. Sufi Rahman, he arrived to Australia, and being a civil engineer himself, he guided us what can be done and what can't. It was a great help. Thank you very much for that. And also, this structure which we are inaugurating today, this is a really proud moment for all of us Bangladeshis residing in Canberra. We can proudly say now we have a piece of Bangladesh here in Canberra. And during the whole process, I was truly blessed actually and honored to get the overwhelming support from everyone. Just a few names to mention. Mr. Asad Zaman Noor, MP, the ex-cultural minister of Bangladesh, His Excellency Muhammad Sufi Rahman, High Commissioner of Bangladesh to Australia, New Zealand and Fiji, Ms. Farida Yasmin, who was the ex-First Secretary at the moment. I believe she is based in Bangladesh. It was a great help from her. Mark Sarah and Debbie Sarah, I know I've annoyed you guys a lot. Ms. Suraya Akhtar Jahan, who was the Deputy Secretary, Ministry of Science and Technology in Bangladesh. At that time she was based with the Culture Ministry. Ikra Mohammed, ex-chairman Bangladesh Public Service Commission. Actually his daughter-in-law and his son, Asif and Zafrin, they're here. Zafrin is the secretary of our organization, Let's Work for Bangladesh, and Asif is a big supporter of us. Thanks guys. I'd also like to thank my friend and colleague, Mr. Rutpala Kulasiri, because I was there. He worked and dedicated a few hours over the weekend to set up this network, and so that we could connect with Bangladesh via Zoom for this inauguration. All the members of our organization, Let's Work for Bangladesh, and last but not least, every single person of the Bangladesh community living in Canberra. Without your active support,
this could have never happened. Thank you very, very much. Ladies and gentlemen, someone once called Bangladesh a bottomless basket. In the last 50 years, with the visionary and strategic leadership of our government, we have not only filled the basket, rather it's overflowing now. Result you can see in front of your eyes. We built this miniature structure with our own money to proudly represent Bangladesh to the thousands of tourists who will be visiting this garden every year. Bangladesh High Commission over the last few days, they were organized, having different events. They had a flyer. I can't see it today, but that flyer tells a true story with all the stats, how far we have come. If you haven't got it, please ask the High Commission for that. Have a look. I won't bore you with that, but that will truly make every one of you proud, what we have achieved. Sometimes we just don't see what we have done. Ladies and gentlemen, Bangladesh has a very rich musical heritage since music has always played an important role in the lives of the people of here. I'd like to finish my speech by quoting a few lines from one of our famous patriotic songs composed by Nazrul Islam Babu, which is Ekti Bangladesh Tumi Jagrot Janotar Sara Bishwer Bishoy Tumi Amar Ahonkar. The translation for my Australian friends would be somewhat like this: Bangladesh, a land of unstoppable people, you are my pride and wonder to everyone on this planet. Thank you all. Now, I would like to call upon Bangladesh High Commissioner to Australia, His Excellency Mr. Muhammad Sufur Rahman, to make his remarks first. Honorable Minister for Cultural Affairs, His Excellency K.M. Khalid, Member of Parliament, respected Foreign Secretary Masud bin Momen, His Excellency Jeremy Bauer, Mr. Mark Sarah and Devi Sarah, Shamsuddin Safi Biplab and colleagues from the Bangladesh community, and I also see the presence of members of the DFAT here amidst us this evening. Good evening, good afternoon, wherever we are in Bangladesh or in Australia. Like preceding speakers, let me also begin by paying my tribute to the father of the nation, the architect of Bangladesh, Bangabandhu Sheikh Mujibur Rahman, whose 101st birth anniversary we are celebrating. I also pay homage to the millions of martyrs and freedom fighters and others who contributed in the creation of Bangladesh in this month of March. Before proceeding further, it will be proper for me to recognize the traditional owners of the land on which we are meeting this evening, and I pay my respect to their elders, past, present, and emerging. We are happy that a landmark of our national pride is going to be launched this evening after a few minutes, though after considerable delay. I understand the Bangladesh community in Canberra, you have heard from Mr. Biswar Shafiq, has been keen to see a landmark at the Coffeeton Green Gardens. While many souls are behind this conception, we by now know the personal and the contribution and sacrifices of a few souls, in particular Mr. Shamsuddin Safi, who took lead in contacting authorities back in Dhaka, and thereafter we have the ball will start rolling. By September 2017, in principle agreement was received, and in January 2018, the Ministry of Cultural Affairs decided to see a replica of Lal Bagh Fort of the Mughal era of Dhaka over National Mausoleum in Sabha. So there are two ideas beforehand. Given some coordination and mandate related difficulties, this is very normal in Bangladesh. The Ministry of Culture has finally settled for this national parliament, and it happened in May 2018. From there on, the responsibility of coordination as well as the responsibility to bring things to fruition fell on the High Commission.
We are happy that we have been able to take it to the level within a very short period with the support of Mark Serra, the Coquitlam Gardens. And then finally we got the budget from the ministry in August 2018. Thereafter, in a very short period, we succeeded in delivering this project. Although the timeline initially thought was 2 years, and it was finished in 9 or 10 months. As we reminisce about the project, I personally know about the contribution of the former chairman of the Public Service Commission, Ikram Ahmed, who worked from behind to overcome bureaucratic difficulties in Bangladesh. Former Minister for Cultural Affairs, as we have heard, has been an inspiration for this project. We pay respect to him also. It is fitting to show our gratefulness to all these good souls for their support and contribution. Distinguished guests, ladies and gentlemen, architect Mazharul Islam, the father of modern architecture in Bangladesh, was tasked with the design of the second capital complex of the then Pakistan in Dhaka. At the heart of this was to be the National Parliament. He, however, involved his classmate at Yale, Stanley Tigerman, and then onward his own teacher at Yale, Paul Rudolph. Finally, they all got together and brought in the famous Louis Kahn into this. These three of them came to be known as the American Trio. Together, they created the most important architectural monument in Bangladesh, the National Parliament. According to Robert McCarter, author of the book Louis Kahn, I quote, "It is one of the 20th century's greatest architectural monument, and it is without any question Kahn's magnum opus, the greatest creation of this famous architect." We are proud that this monument is now open for viewing in Canberra, courtesy Coquitlam Green Gardens. Mark Serra and Debbie Serra merited special thanks for this. And this is going to be placed, as we will see right after this, in the segment for international exhibits, landmarks there. Although it will all be in miniature and in replica. I hope visitors to the garden would appreciate the grandeur of this impressive landmark of Bangladesh. Persons of Bangladesh origin, particularly our children, would be proud to see the first such replica of this important landmark outside Bangladesh. As Bangladesh is seeking to consolidate democracy, this particular replica of our Jatiya Sanshad building will assume and elevate the status I am confident. With this expectation, ladies and gentlemen, I thank you all. Thank you, sir. I would like to request now respected Foreign Secretary of Bangladesh, His Excellency Ambassador Masood bin Momen, to make his remarks. I'm told that he is participating in this event while attending another very important meeting outside his office. Respected Foreign Secretary, sir. Thank you, Honorable State Minister, Mr. K.M. Khalid, MP, Excellencies, the High Commissioners of Bangladesh and Australia, Mr. Mark Serra and Ms. Debbie, Mr. Shafi and the distinguished members from our diaspora, distinguished guests, ladies and gentlemen. Good afternoon or good evening from Bangladesh. Inaugurating a replica of the National Parliament building of Bangladesh during such an auspicious occasion of the 50th anniversary of independence of Bangladesh, as well as the ongoing Mujib year, is of great significance. I understand Bangladesh High Commission in Canberra, our consulate in Sydney, and our diaspora in Australia have undertaken many programs and activities to celebrate these auspicious occasions. Flags have been hoisted at Canberra, Melbourne, Sydney, Brisbane, Hobart and other major cities. Breach has been illuminated in red and green. I am happy to be part of such celebrations in Australia
from a distance through this event. Australia extended its bipartisan support to Bangladesh since its early days of independence, and the bilateral relations have witnessed deepening cooperation over the years. We had a successful consultation between our two foreign ministries just a few days ago. Australian High Commissioner to Bangladesh, His Excellency Mr. Jeremy Bird, and our High Commissioner, His Excellency Mr. Sufi Rahman, and their teams are covering newer grounds for fostering our friendship. The National Parliament building of Bangladesh, designed by the world-renowned architect Louis Kahn, is an example of extraordinary architectural design of modern times. It bears a symbol of democratic values and free-spirited aspirations of the people of Bangladesh, so ably led by Honorable Prime Minister Sheikh Hasina. The replica is expected to spread this message loudly to the visitors of the gardens. It will further promote people-to-people contacts between two countries and open a window for Australians for knowing and understanding Bangladesh's true potential. Cockington Green Gardens is, I'm told, a very familiar name to the tourists coming to visit Canberra, and I understand children are the most frequent visitors there. Thus, exploring this newest edition, our replica of the National Parliament, the new generation in Australia will get the opportunity to know about the culture and heritage of Bangladesh. Children of our diaspora will get reconnected to the origins of their parents and the glorious ancestry. It can certainly create a new bonding for them. It will also be a matter of great pride for Bangladesh community living in Australia. This miniature, I'm confident, will reach beyond Bangladeshi community and represent the new narrative of confident Bangladesh, vibrant Bangladesh, among Australians and tourists from other countries. My sincere thanks to Mr. Mark Serra from Cockington Green Gardens, Bangladesh High Commission in Canberra, and the vibrant community leaders for taking this initiative and oversee its implementation. Stay safe, stay healthy. Thank you very much. To request our special guest, Honorable State Minister for Cultural Affairs, His Excellency Mr. K.M. Khalid MP, to make his remark. Honorable State Minister, sir. Thank you, sir. Thank you very much. Mr. Masud bin Momen, Secretary, Minister of Foreign Affairs, His Excellency Mr. Mohammad Sufi Rahman, High Commissioner of Bangladesh to Australia, Mr. Jeremy Bird, Mr. Mark Serra, Mr. Shafi, distinguished guests, Excellencies, ladies and gentlemen. It is a great pleasure to be virtually connected to the inauguration ceremony of a miniature of National Parliament of Bangladesh. That is celebration. I am deeply touched at the establishment of the miniature of National Parliament building in Cockington Green Garden, one of the best tourist attractions in Canberra. I thank Mr. Mark Serra for his enthusiasm to include a landmark from Bangladesh, our parliament, the symbol of our practice of democracy. In the Cockington Green Garden, I sincerely thank Bangladesh High Commission in Canberra for implementing such a noble initiative for promoting culture of Bangladesh abroad. আজকের এই আলোচনা সভার শুরুতে আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের শ্রদ্ধা জানাই। অস্ট্রেলিয়ার বুকে আজকে একখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ককিংটন গ্রিন গার্ডেন্স অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অন্যতম একটি পর্যটন আকর্ষণ। এই গার্ডেন অস্ট্রেলিয়ান ট্যুরিজম অ্যাওয়ার্ড এবং অনেক স্থানীয় পর্যটন শিল্প পুরস্কার বিজয়ী এই বাগান 1979 থেকে জনসাধারণ উন্মুক্ত করা হয়। প্রতি বছর প্রায় 40,000 ভিজিটর এখানে ভিজিট করে।
যাক সারা ব্রেন্ডা পরিবারের হাত ধরে যাত্রা শুরু হয়। বর্তমানে তাদের সুযোগ করতে মার্গ এর হাত ধরেছেন। এই বাগানের মূল আকর্ষণ সূক্ষ্মভাবে কারুকৃত ক্ষুদ্র ভবন, আকর্ষণীয় প্রদর্শন, ক্ষুদ্র বাস্কেটের যাত্রা, গোলাপের ইত্যাদি। এবং এই জায়গাটিতে আমাদের গর্বের যে জায়গা, গণতন্ত্রের যে সত্যিকার গাছ, সেই পার্লামেন্ট ভবন সেখানে স্থাপন করা হয়েছে এবং সেটা একটি জায়গা করে নিয়েছে। সেজন্য আমি সবাইকে একটি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সম্পৃক্ত। Actually, it's a big journey. Louis Kahn, one of the greatest architects in the world. Louis Kahn, who designed Louis Kahn's design this Parliament, National Parliament building of Bangladesh, is an extraordinary example of modern architecture. The landmark building, completed in 1982, stands as one of Kahn's most prominent works, became pride for the people of Bangladesh. It is one of the 20th century's greatest architectural monuments and received the Aga Khan Award for Architecture in 1989. In this great journey as a nation, Bangladesh, under the wise and dynamic leadership of Prime Minister Her Excellency Sheikh Hasina, will continue to follow Bangabandhu's footsteps, liberate for secure development in an ambience of peace and stability. We aspire to rise as a developed country by 2041 and thus build golden Bangladesh as dreamed by the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. With these few words, I declare the official inauguration of the miniature of Bangladesh National Parliament in the Cookington Green Gardens, Canberra, Australia. Thank you all. শ্রোতা বন্ধুরা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া আয়োজিত 4 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ ছিল প্রথম পর্ব, যাতে আমরা আপনাদের শুনিয়েছি কাব্যকথনের পরিবেশনা এবং 28শে মার্চ ককিংটন গ্রিন গার্ডেনে বাংলাদেশ সংসদ ভবনের উদ্বোধন। আমাদের পরবর্তী পর্ব প্রচারিত হবে আগামী সপ্তাহে, যেখানে আমরা প্রচার করব ধ্রুপদের সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল banglaredio@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি শামসুদ্দিন শাফি বিপ্লব। শুভরাত্রি।